সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে চলে আসলাম বাংলা প্রথম পত্র নতুন একটি ক্লাস নিয়ে। আশা করি সবাই ক্লাসটি অনেক মনোযোগ সহকারে করবা। তো আজকে যে কবিতা আলোচনা করব, সেই কবিতাটা তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ। এটা এসএসসি সিলেবাসের প্রায় সময়ই থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। যারা আমার ক্লাস নিয়মিত দেখো, অবশ্যই আমার সাথেই থাকবা। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া, লাইক কমেন্ট করে দেওয়া। সবাই সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। এখন তাহলে আমরা বেশি কথা না বাড়াই, আমরা ক্লাসে চলে যাই। তোমাদের আগেই বলছি, আমার যারা ক্লাস করবে অবশ্যই বইটা হাতে নিবা। বাংলা কবিতা আহ কিভাবে তার রস আস্বাদন করতে হয়, আমি সেই বিষয়টাই তোমাদের বোঝানোর চেষ্টা করি সুন্দরভাবে। যাই হোক, প্রথমেই আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। সবাই পড়াটা ধরো, বইয়ের দিকে তাকাও, সামনে বইটা রাখো। শামসুর রহমান 1929 সালের 24শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার যে জন্মস্থান পাড়াতলী গ্রামে জন্মগ্রহণ করে, রায়পুরা থানার, এবং পৈতৃক নিবাস কোথায়? রায়পুরা থানার পাড়াতলী গ্রামে, কিন্তু জন্মগ্রহণ করে আবার ঢাকায়। তার পিতা মুখলিসুর রহমান চৌধুরী ও মাতা আমিনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার প্রগতি স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জন্ম তারিখ এবং কোথায় জন্মগ্রহণ করেছেন কবি সাহিত্যিকরা, সেই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তার পড়াশোনাটা এত গুরুত্বপূর্ণ নয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতার সার্থকভাবে বিধৃত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। তার লেখালেখির বিষয় ছিল মানুষের নগর জীবনের, যে কে কেন্দ্র করে। নগর মানে তো শহর, তার মানে তিনি ঢাকা জেলায় থাকছে, ঢাকা শহরে থাকছে। ঢাকার মানুষের জীবনযাপন নিয়ে তার কবিতার বেশি লেখা, বিশেষ করে রাজনীতি, সমাজ, ঢাকা শহরের অবস্থা। এই জন্য তাকে বলা হয় নাগরিক কবি। এই যে বলা হচ্ছে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতার মূল বিষয়। মানুষের জীবনের হতাশা, প্রত্যাশা, বিচ্ছিন্নতা, রাজনীতি নিয়ে তিনি লেখালেখি করেছেন। এই জন্য তাকে নাগরিক কবি বলা হয়। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় ও উপাদানে শহর কেন্দ্রিক। তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে বিদ্যারত, নিজ বাসভূমে, বন্দি শিবের থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয় আমার পৃথিবীর আলো, হরিণের হাট, মানব হৃদয় নৈবেদ্য সাজাই, ইত্যাদি। দেখো, অনেকগুলো এখানে তার কাব্যগ্রন্থের নামগুলো দেওয়া আছে। তোমরা কয়েকবার পড়বা, যাতে এখান থেকে এমসিকিউ বা সিএনসিএল এর আসলে তোমরা উল্লেখ করতে পারো। তার প্রথম কাব্য হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, তার কাব্যের নাম, এটা মনে রাখবা। তারপরে আছে যে এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অন্যান্য অনেক পুরস্কার পেয়েছেন। 2006 সালে কবি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি পরিচিতি পড়লাম, তোমরা কয়েকবার পড়ে নিবা। এখন পরের বিষয় হচ্ছে শব্দার্থ টিকা। অবশ্যই তোমরা শব্দার্থ টিকা পড়ে নিবা। এখানে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, যেমন এই যে শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, এই কথা দ্বারা কি বোঝানো হচ্ছে ব্যাখ্যা করো। সিনসিলের খতে দিয়ে দিল। তাহলে এটা যদি পড়ো তাহলে অবশ্যই ভালো পারবা। আর এটা বললে তো কবিতা ভালো করে বোঝা যায়। তো যাই হোক, তোমাদের এটা পড়তে হবে। আমি পাঠ পরিচিতি পড়ে দিচ্ছি। আসলে পাঠ পরিচিতি বিষয়টা হলো কবিতার মূল বিষয়। আমি যখন কবিতা তোমাদের বুঝাই দেবো তখন কিন্তু পাঠ পরিচিতি হয়ে যাবে। তারপরেও এই ভাষাগুলো তোমরা যদি বারবার পড়ো তাহলে সৃজনশীল লেখার কিন্তু তোমাদের কাজে দেবে। এই জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে। যাই হোক, আমি পড়ে তোমাদের শুধু শোনায় দিচ্ছি। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের সৃষ্ট কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শামসুর রহমানের অনেক কাব্যগ্রন্থ থেকে বাছাই করা কিছু কবিতা মিলে একটা বই প্রকাশ করে, সেটার নাম হচ্ছে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। সেখান থেকেই মূলত এই কবিতাটা
নেওয়া। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটা আবার বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপাময়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বয়ে পাকিস্তানি পাকিস্তানি যুদ্ধবাজরা। আমরা সবাই জানি যে বাংলাদেশ পাকিস্তানের আহ শোষণ করেছে দীর্ঘ 24 বছর ধরে। আর এই শোষণ থেকে আমরা স্বাধীনতা অর্জন করার জন্য অনেক রক্ত দিয়েছি, 30 লক্ষ শহীদদের রক্ত দিয়েছি, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই কবি এখানে বলছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই স্বাধীনতাকে পাওয়ার জন্য কত ক্ষয়ক্ষতি না হয়েছে আমাদের এই বাঙালি জাতির, তাই না? সকিনা বিবির কপাল ভাঙছে, হরিদাসী সিঁদুর মুছে গেছে, শহর ঘাট আগুনে দাও দাও করে জ্বলছে, মানুষ গৃহহারা হয়েছে। কত কষ্টই না আমাদের সহ্য করে এই আকাঙ্ক্ষিত স্বাধীনতাকে আমরা পেয়েছি, তাই না? তো এখানে স্বাধীনতাকে পাওয়ার জন্য যে মানুষ যে কিভাবে সংগ্রাম করে রক্তের বিনিময়ে স্বাধীনতাকে অর্জন করেছে, সেই দৃশ্যগুলোই মূলত এখানে কবি উপস্থাপন করেছেন। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এই প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, আর্তনাদ করে কুকুর। এই প্রতিবাদ করে শুধু মানুষও নয়, পশু পাখিও প্রতিবাদ করে সেই হিংস্রতা দেখে। একটি কুকুরের কথা এখানে উল্লেখ আছে কবিতায়। এই যে আর্তনাদ করে একটি কুকুরও। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষও আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে চেয়ে থাকে, সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতা থেকে বাংলাদেশ ছিনিয়ে আনবেই। আসলে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীনতাকে বাঙালি জাতি ছিনিয়ে এনেছেই, সেই কবির আশাটা অবশ্যই পূরণ হয়েছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল কবিতায় চলে যাব। দেখো, প্রথমেই বলা হচ্ছে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবি বলছে, হে স্বাধীনতা। আসলে মানুষ কিন্তু প্রকৃতিগতভাবেই স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনতার স্বাদ পেতে চায়। তো বাঙালি জাতীয় স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিল, তাই এই স্বাধীনতাকে পাওয়ার জন্য অনেক রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তাই না? তো কবি বলছে, এই স্বাধীনতা পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। রক্ত গঙ্গা বলতে এখানে বোঝানো হচ্ছে যারা স্বাধীনতা অর্জন করার জন্য যারা যুদ্ধ করেছে, তারা যে শহীদ হয়েছে, তাদের যে রক্ত ভেসে গেছে একদম গঙ্গা নদীর মতো, এটাকে বলা হচ্ছে রক্ত গঙ্গা। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। দাহন মানে জ্বালানো, পুরানো। তো পাকিস্তানিরা অবশ্যই আমাদের ঘর বাড়ি ভিটে মাটি সবকিছু জ্বালায় পুড়ে দেয়। হ্যাঁ, তো কবি বলছে, আর কতবার দেখতে হবে। কারণ আমাদের এই বাঙালি জাতির কিন্তু অনেক ইতিহাস। যেমন ব্রিটিশ শাসন করছে, আমাদের শোষণ করছে, পাকিস্তানি শাসন করছে, তার আগেও বাঙালি জাতি কিন্তু শোষিতই হয়ে আসছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। দেখো, এখানে বলছে এই স্বাধীনতা আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙলো। সাকিনা বিবি একজন মুসলিম নারী, তার কপাল ভাঙলো। এখানে তার কপাল ভাঙা বলতে কি বোঝানো হচ্ছে? তার কপাল ভাঙা বলতে এখানে বোঝানো হচ্ছে যে তার হয়তোবা তার স্বামী মারা গেছে, তার ছেলে মারা গেছে মুক্তিযুদ্ধে, তার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা। এক কথা, তার সবকিছুই ধ্বংস হয়ে যাওয়াকে বোঝানো হচ্ছে সকিনা বিবি কপাল ভাঙলো। তারপরে বলা হচ্ছে, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। বলা হচ্ছে যে সিথির সিঁদুর, যখন হিন্দু নারীর কথা এখানে বলা হচ্ছে, এই হরিদাসী নামের একজন গৃহিণী বা একজন নারী, সে হচ্ছে বাঙালি হিন্দু নারী। তারা যখন নতুন বিয়ে করে, তাদেরকে সিঁদুর পরানো হয়, তার স্বামী মারা গেলে সিঁদুর মুছে দেওয়া হয়। তার মানে মুক্তিযুদ্ধে তার
স্বামী শহীদ হয়েছেন। এই জন্য কবি বলছে যে স্মৃতির সিঁদুর হরিদাসীর মুছে গেল। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকেন্সের রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। কবি বলছে যে তুমি আসবে বলে, স্বাধীনতা আসবে বলে জলপাই রঙের ট্যাঙ্ক এলো এবং সবকিছু পুরো ছারখার করে দিল। জলপাই রঙের ট্যাঙ্ক বলতে পাকিস্তানি সেনাবাহিনীরা যে অস্ত্র ব্যবহার করতো ট্যাঙ্ক, সেটার রং ছিল জলপাই রঙের। তো তোমরা অবশ্যই মনে রাখবা যে এমসিকিউতে আসবে এগুলা, যে ট্যাঙ্কটার রং কি ছিল, জলপাই রং। দানবের মতো সেই চিৎকার করতে করতে এসে সবকিছু ধ্বংস করে দিল। ছাত্রাবাস বস্তু উজাড় হলো, রিগেন্সের রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তোমরা জানবা যে প্রথমত পাকিস্তানি বাহিনীরা ছাত্রদের উপর আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হচ্ছে আক্রমণ করে, প্রচন্ড পরিমাণে তারা আক্রমণ করে এবং অনেক ছাত্রছাত্রী শহীদ হয়। তো কবি সেটাই বোঝাতে চাচ্ছে এবং বহুত বস্তিতে আগুন ধরা দেয়, পুড়ায় দেয়। তাদের সেই অত্যাচার একসময় বাঙালি সাহসী জাতিরা মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে আমাদের স্বাধীনতাকে কিন্তু এনে দেয়। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। শুধু পাকিস্তানি সেনাবাহিনীরা শুধু শহরকে উদ্দেশ্য করেই কিন্তু জ্বালায় পোড়া করে নাই, তারা প্রত্যন্ত গ্রামেও গিয়েছে, গ্রামে গিয়ে মানুষের ঘর বাড়ি জ্বালায় দিয়েছে। কবি এই কথা এখানে বলছে, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটি কুকুর। তুমি আসবে বলে স্বাধীনতা অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। দেখো কি চমৎকার কথা এখানে কবি বলেছেন, যে স্বাধীনতা আসার জন্য শুধু মানুষও নয়, এমনকি এই ভয়ানক দৃশ্য দেখে পশু পাখিও প্রতিবাদ করেছে। সেই আগুন দাও দাও করে জ্বলছে, মানুষ হত্যা করছে, বিশাল শব্দ, এই মুহূর্তে একটা প্রাণী কুকুর সেও সেই ভগ্ন স্তূপে দাঁড়িয়ে চিৎকার করছে, আর্তনাদ করছে। হয়তো তারা আর্তনাদে ছিল হচ্ছে পাকিস্তানি শাসকের প্রতি প্রতিবাদ করা। তারপরে বলা হচ্ছে অবুঝ শিশু হামাগুড়ি দিচ্ছিল তার বাবার লাশের উপরে। তো মুক্তিযুদ্ধকালীন তার বাবাকে হত্যা করা হয়েছে, একটা ছোট্ট শিশু সেই হামাগুড়ি দিয়ে তার বাবার লাশের উপরে উঠছে। কি ভয়ানক একটা দৃশ্য, তাই না? তারপরে আমরা দেখতে পাচ্ছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুত্তরে এক বুড়ো উদয় দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। এখানে কই বলছে, সেই আগের কথা বলছে, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এই যে এই দুইটা লাইন কিন্তু মানে আগে আগেবার ছিল, এগুলো কিন্তু আসে যে এই দুইটা লাইন কতবার আছে কবিতাতে, দুইবার। দেখো এখানে বলতে হচ্ছে স্বাধীনতার জন্য তোমার জন্য থুত্তুরে এক বড় উদয় দাওয়ায় বসে আছে। দাওয়া মানে হচ্ছে উদয় দাওয়ায় মানে হচ্ছে বারান্দা টাইপের গ্রামের যে বাড়ির। তো সেখানে একটা বুড়ো অপেক্ষা করছে, হয়তো তার সবকিছু হারিয়ে গেছে, ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছে, দেশের ভয়াবহ অবস্থায় সে দাঁড়িয়ে ভাবছে যে কবে স্বাধীনতা আসবে। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ হয়ে। এখানে একজন গ্রামের মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে। এই বিধবা কিভাবে হয়েছে, অবশ্যই তার স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, কবি বোঝাতে চাচ্ছে। সেই বিধবা যে দগ্ধ ঘর মানে পুড়ে যাওয়া ঘর, সেই ঘরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে স্বাধীনতার জন্য। কারণ তার স্বামী হারিয়েছে, ঘর বাড়ি পুড়ে গেছে, তার অপেক্ষাই তো একটাই, যে স্বাধীনতা তুমি আসো, আমরা মুক্তি পাই। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্যতালা হাতে বসে আছে পথের ধারে। এখানে বলা হচ্ছে হাড্ডিসার এক অনাথ কিশোরী। হাড্ডিসার বলতে বোঝানো হচ্ছে শরীরে শুধু হাড় দেখা যাচ্ছে, কোনো মাংস নাই, পুষ্টিহীনতা। তার মানে তখনকার যে দুঃসময়, তখন খাদ্যর অভাব দেখা দিয়েছিল, মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। তার অবস্থা হয়েছিল হাড্ডিসার। সেই অবস্থাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, একজন কিশোরী সে থালা হাতে করে ভিক্ষা করতেছে পথের ধারে। এই স্বাধীনতাকে সেই কিশোরীও চাচ্ছে যে স্বাধীনতা তুমি আসো। তোমার জন্য শকির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক
কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মত্তব মিয়া, বিজ্ঞান নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকা রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। এখানে কবি বোঝাতে চাচ্ছে যে এই স্বাধীনতা যুদ্ধে আহ বাংলাদেশের সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করেছে, কেউ বাদ পড়ে নাই। কৃষক, জেলে, ছাত্র, মজুরি, চাকরিজীবী, ছোট বড় সব ধরনের মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই স্বাধীনতাকে আনার জন্য। পরে বলছে কবি, ঢাকা রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। এখন এই যে রুস্তম শেখ, যার ফুসফুস এখন পোকার দখলে, হয়তো সে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, সে পচে গেছে, এই অবস্থা একটা ভয়ানক দৃশ্যের কথা বলা হচ্ছে। হয়তো সে রাস্তার মাঝে পড়ে আছে, তাকে দাফন করার মতো কেউ নেই। কবি সেটাই কল্পনা করে কিন্তু এখানে চমৎকার ভাবে লিখেছেন। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তুরন, যার পদভাবে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। কবি আবার বলছে যে একটি কি তেজি তরুণ, যার অনেক তেজ, সে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় নতুন একটা পৃথিবী জন্ম দেওয়ার জন্য। তার মানে মানুষ, স্বাধীনতা মানুষের আজন্ম অধিকার, সেই অধিকারকে আহ পাওয়ার জন্য একজন তরুণ অপেক্ষা করছে, তুমি আসবা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। কবি বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলে পুড়ে, মানে এক কথা, যতই ধ্বংসযজ্ঞ হোক না কেন, যতই মানুষ মারা যাক না কেন, যতই কিছু হোক না কেন, স্বাধীনতা দামামা বাজিয়ে, তার মানে ঢোল তবলা, একটা বিয়ের যে হিন্দুদের বিয়ে যে একটা ঢোল ঢগর সানাই বাজে একটা অনুষ্ঠানের মাধ্যমে, কবি বলছে যতই জ্বালায় পুরায় খারখার হয়ে যাক, মানুষ মারা যাক না কেন, তোমাকে সেই অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে আসতেই হবে, স্বাধীনতা আসতেই হবে। তো কবি ব্যক্ত করেছেন সবকিছুর বিনিময় হলে স্বাধীনতাকে আসতেই হবে, কারণ স্বাধীনতার স্বাদ সবাই পেতে চায়। কবিও আশা করেছেন সেই সময় যারা মুক্তিযোদ্ধা বা বাংলার স্বাধীন চেতা মানুষ যারা ছিলেন, তারা অবশ্যই স্বাধীনতাকে পাওয়ার জন্য সংগ্রাম করেছে, রক্তের বিনিময়ে স্বাধীনতা অবশ্যই এসেছিল। সেই থেকেই আমরা এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের বারবার কয়েকবার পড়তে হবে কবিতাটি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, আর কয়েকবার পড়বা। আর কথা না বাড়িয়ে ক্লাস শেষ করে দেই। যাই হোক তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ।